হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট সামেটিভের ওপরে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9-10 প্রশ্ন উত্তর সলভ নিয়ে আসবো। তো সেটাই নিয়ে এসেছি। আজকে হচ্ছে ক্লাস 10 লাইফ সায়েন্সের ওপর যে কোয়েশ্চেনটা হয়েছে সেটার আমি তোমাদের পুরো সলভ করে দেখাবো। সবার প্রথম প্রশ্ন হচ্ছে আপাতকালীন হরমোনটি হলো কোনটি? তাহলে এটা তোমরা আশা করি সকলেই জানো। এটার উত্তর হবে অ্যাড্রিনালিন। তবুও আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্ট কোথায় আছে আর কত নম্বর পেজ আছে। পেজ নাম্বার 17-তে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। যাদের কাছে 7টা পাবলিকেশনে ক্লাস 10 বইটা আছে তারা একটু খুলবে। নতুন আর পুরনো বই হয়তো ডানদিক বাদিক হতে পারে, এটা আমার একটু পুরনো বই। তো দেখো এখানে লেখাই আছে অ্যাড্রিনালকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়, বা এটাকে আপাতকালীন হরমোনও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এটা হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাথমিক মূল পজিটিভলি জিওট্রপিক, পজিটিভলি হাইড্রোট্রপিক, নেগেটিভলি জিওট্রপিক। এই তিনটের মধ্যে প্রাথমিক মূল কোনটার ক্ষেত্রে পসিবল? 1 ও 3 সঠিক, 2 ও 3, 1 ও 2 আর 1, 2, 3 সঠিক। সঠিক উত্তর হবে অপশন গ। এটা খ নয়, এটা গ হবে। এটা হবে সঠিক উত্তর, মানে 1 আর 2 সঠিক। এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বই এটা লেখা আছে, তার জন্য তোমাদের একটু ডিটেলসে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এটার অ্যান্সার করতে পারবে। পেজ নাম্বার 4 বাদিকের পাতাতেই দেখো লেখাই আছে যে পজিটিভলি জিওট্রপিক, দেখতে পাচ্ছ ইংলিশে লেখা আছে। অনুকূল জলবর্তীটাকে বলা হয় পজিটিভলি হাইড্রোট্রপিক, আর নেগেটিভলি হাইড্রোট্রপিককে বলা হয় প্রতিকূল জলবর্তী। দেখতে পাচ্ছ? তাহলে দেখো পজিটিভলি হাইড্রোট্রপিকের ক্ষেত্রে কি বলছে? মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পাবে। তাহলে প্রাথমিক মূল পজিটিভলি জিওট্রপিক, এটা তো পেলাম। নেক্সট বলেছে পজিটিভলি হাইড্রোট্রপিক কোনটা? ওইটা আমি হাইড্রোট্রপিকই বললাম। আচ্ছা, পজিটিভলি জিওট্রপিকটাও বলে দিচ্ছি। পজিটিভলি জিওট্রপিক হচ্ছে এটা, এই যে অনুকূল অভিকর্ষবর্তী, এটাকে বলে পজিটিভলি জিওট্রপিক। এটাও দেখো মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়। তাই সঠিক উত্তর কি হবে? অপশন 1 আর 2 সঠিক, মানে হচ্ছে পজিটিভলি জিওট্রপিক আর পজিটিভলি হাইড্রোট্রপিক। নেগেটিভলি জিওট্রপিক কেন নয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা দেখো লেখাই আছে, নেগেটিভলি হাইড্রোট্রপিকের মধ্যে লেখা আছে কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। আবার যদি তোমাদের অপশানে প্রতিকূল অভিকর্ষবর্তী যেটা দেওয়া আছে নেগেটিভলি জিওট্রপিক, সেটাও কেন নয় বলে দিচ্ছি, কারণ কাণ্ড মাটির ওপরে পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই জন্য এটাও কি কাণ্ডের ক্ষেত্রে হবে, মূলের ক্ষেত্রে নয়। তাই জন্য 1 আর 2 সঠিক হবে, কারণ 1 আর 2 শুধুমাত্র মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, মানে পজিটিভলি জিওট্রপিক আর পজিটিভলি হাইড্রোট্রপিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি অক্সিজেনের উৎস নয়? এটা খুব স্বাভাবিক উত্তর হবে নারকেলের জল। এটাও তোমাদেরকে আমি বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 8-এই দেওয়া আছে, দুটো পাতা উল্টালেই তোমরা দেখতে পাবে। দেখো লেখাই আছে যে অক্সিজেনের মূল উৎস হচ্ছে যেটা, অক্সিজেনের মূল উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রভাগ আর বর্ধনশীল পাতার কোষ। তাহলে এখানে অগ্রস্থ ভাজক কলা, এটা তো উৎস। মুকুল, এটাও উৎস। অপরিণত পাতা, এটাও উৎস। তাহলে উৎস নয় কোনটা? নারকেলের জল। যেটা ভুল সেটাই আমাদের সঠিক উত্তর, তাই খ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিউরনের অংশের সহিত সম্পর্কিত কাজের সঠিক জোড়াটি কোনটি? এটা সঠিক উত্তর হবে খ, ডেনড্রন স্নায়ু সংবেদন প্রেরণ। এটা বইয়ে আমি খুঁজে পাইনি, তার জন্য তোমাদের বইয়ের পেজ থেকে আমি দেখাতে পারছি না, কিন্তু এটার উত্তর এটাই সঠিক সম্পর্কিত। তোমরা ডেনড্রনের কাজের মধ্যে আশা করি এটা তোমরা কোনো না কোনো জায়গায় পেয়ে যাবে, বইতে নেই কিন্তু অন্য কোথাও তোমরা পেয়ে যেতে পারো, আমি আর খুঁজিনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কনুয়ের সন্ধি হলো, এটা কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে। সঠিক উত্তর হবে কবজা সন্ধি। তোমাদের বইয়ের থেকে পেজ নাম্বারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 40-এ কিন্তু তোমরা এটার সঠিক উত্তর পেয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, হাঁটু ও কনুয়ের সন্ধি, কবজা সন্ধি, আর এটা আমার ইম্পর্টেন্টের মধ্যেও এসছে। তো যাই হোক, তোমাদের একবার বলে দিই কোনটা কোনটা আমার কমন এসছে। খুবই কম কমন এসছে, কারণ এখানে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনই বইয়ের বাইরের কোয়েশ্চেন, সেটা তোমাদের পুরো কোয়েশ্চেনটা দেখালে বুঝতে পারবে। 1.1 এটা কমন আর এসছে এই প্রথম পেজ থেকে, কিন্তু এটাও কমনের মধ্যেই পড়ে, কারণ এই টপিকটা আমরা খুব বলি ইম্পর্টেন্ট পড়তে, কিন্তু এখান থেকে কোয়েশ্চেনটা একটু অন্যরকম এসছে, তাই আমি এটা বলছি না। বাট অক্সিজেনের উৎস নয়, এটা তো কমনের মধ্যেই পড়ে। এটা তো প্রচুর কোয়েশ্চেন দিয়েছে অক্সিজেন রিলেটেড, এবার হুবহু সেম প্রশ্ন হবে এমন কোনো মানে নেই, কিন্তু ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন দিলেও কিন্তু সেটা ইম্পর্টেন্টের মধ্যেই পড়ে। নিউরনের অংশের সহিত আমি এখানে বলেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যা যা আছে সব কিছুই ভালো করে পড়তে, তো হিসাব মতো এটাও কমনের মধ্যেই পড়ছে।
কনুয়ের সন্ধিতে এটা তো আমি ডিরেক্ট কোয়েশ্চেনে দিয়েছি, তো এটা তো হুবহুই কম। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইমাস্কুলেশন হলো, এখানে আমরা এই যে কোশ্চেনটা পেয়েছি একটু বলে দিই এই কোশ্চেনটার উত্তর দেওয়ার আগে। এই যে কোশ্চেনটা আমরা পেয়েছি সেটা কিন্তু জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার মানে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমানতা। আর জীবনের প্রবাহমানতার কিন্তু পুরো চ্যাপ্টারের উপর কোশ্চেন নেই, জননের আগে অবধি আছে। তো সেই কারণে এই প্রশ্নটা হয়তো একটু মানে শেষের দিকে চলে গেছে, কিন্তু এটা কিন্তু এই স্কুলের কোশ্চেনের মধ্যে পড়ে না, কারণ এখানে জননের আগে অবধি হবে বলেছিল। যাই হোক, তবু এটার উত্তর বলে দিচ্ছি। ইমাস্কুলেশন হলো পুংস্তবক অপসারণ। এটা তোমরা বইতে পাবে না, তো আমি তো পাইনি, তোমরা যদি পাও অবশ্যই কিন্তু জানাতে পারো। এটার উত্তর জানি। নেক্সট পরবর্তী হচ্ছে ডিএনএ অণুতে উপস্থিত গুয়ানিনের সম্পূরক বেস জোটটি। এটাও ভীষণই কমন একটা কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটা তো সবারই পারার কথা। সেটা হচ্ছে অ্যাডেনিন নয় অ্যাডেনিন হবে, এটা একার হবে, অ্যাডেনিন নয় অ্যাডেনিন। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এটাও যদি তোমরা বই থেকে দেখতে চাও আমি লিখিয়ে দিতে পারি, পেজ নাম্বার 48। পেজ নাম্বার 48-এ এটার উত্তর দেওয়া আছে। দেখতেই পাচ্ছ, এই যে ডিএনএ অণুতে দুই রকমের পিউরিন থাকে, সম্পূরক বেস অ্যাডেনিন, গুয়ানিন। পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের টেলোমেরিক অংশটি হলো, এটার উত্তর হবে টেলোমিয়ার। এটাও আমি বইতে কোথাও পাইনি, বাট এটার উত্তর তোমাদের আশা করি জানা। নেক্সট পরবর্তী প্রশ্ন যাব, অক্ষিগোলকের ড্যাশ স্তর আছে। এটা একটা কমন কোয়েশ্চেনের মধ্যে পড়ে, তিনটি স্তর থাকে অক্ষিগোলকের। এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 31-এ। এরকম হুবহু হয়তো উত্তরটা তোমাদের দেওয়া নেই, কিন্তু তোমাদের কিছুটা জিনিস দেওয়া আছে যে এর কটা আবরক স্তর থাকে সেটা কিন্তু বইয়ে দেওয়া আছে। স্ক্লেরা, কর্নিয়া, কোরোয়েড, এই তিনটে আবরক স্তর আছে, তাই জন্য এটা সঠিক উত্তর কী হবে? 3। নেক্সট, এটা আমার কমন কোয়েশ্চেনের মধ্যেই পড়েছে, একদম হুবহু এই প্রশ্নটাই দিয়েছিলাম আমি আমার সাজেশনের মধ্যে, যে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। এটা হবে অ্যামাইটোসিস। কী হবে? অ্যামাইটোসিস। লিখে দিচ্ছি, আর পেজ নাম্বারটা বলে দিচ্ছি যে কোথায় তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু অ্যামাইটোসিসের সংজ্ঞার মধ্যেই কিন্তু দেওয়া আছে, পেজ নাম্বার 50-তে। অ্যামাইটোসিসের যে সংজ্ঞাটা বইতে দেওয়া আছে সেটার মধ্যেই লেখা আছে, ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতিরেকে। দেখতেই পাচ্ছ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতিরেকে, পেজ নাম্বার 50-তে বাদিকের পাতায় দেওয়াই আছে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব 2.3, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত ক্রিয়া হলো ড্যাশ ক্রিয়া। এটাও আমার কমন কোশ্চেনের মধ্যেই পড়েছে, প্রতিবর্ত ক্রিয়া হবে সঠিক উত্তর। তোমাদের বই থেকেও এটা দেখিয়ে দিচ্ছি, কারণ সুষুম্না কাণ্ডের কাজের মধ্যেই কিন্তু তোমরা এই উত্তরটা পেয়ে যাবে, পেজ নাম্বার 27-এ কিন্তু এটা পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তবু। সুষুম্না কাণ্ডের কাজের মধ্যে দেখতে পাচ্ছ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এই কথাটা মিথ্যা হবে, ফলস হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটাও কি হবে? ফলস হবে, মিওসিস হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটাও ফলস হবে, কারণ এটা কি হবে? লঘু মস্তিষ্কের কাজ। এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পেজে আছে, পেজ নাম্বার 27-এ। দেহের ভারসাম্য কে নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, ফ্লেক্সনে সাহায্যকারী। এটা আমার কমন কোয়েশ্চেন, আর আচ্ছা, এটার মধ্যেও 2.6টা কমন। হ্যাপ্লয়েডটা তোমরা আশা করি জানো, বাট যেহেতু আমি কমনের মধ্যে দিইনি তাই জন্য এটা দেখাচ্ছি না। স্তম্ভ মেলার মধ্যে ফ্লেক্সনে সাহায্যকারী এই তিনটেই কিন্তু একদম বই, তিনটে নয়, দুটো কমন। রোটেশনে সাহায্যকারীটা বইয়ের বাইরে, এটা কিন্তু বইয়ে নেই। স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, এটা কিন্তু বইয়ে নেই। ফ্লেক্সনের সাহায্যকারী কি হবে? বাইসেপস, এটা হবে বাইসেপস। আর এক্সটেনশনের সাহায্যকারী হবে ট্রাইসেপস। আর রোটেশনের সাহায্যকারী হবে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, বৃষদৃশ শব্দটি বেছে নাও। এটা তোমাদের বই থেকেই দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সঠিক উত্তর হবে কার্পাল, টিবিয়া আলনা হিউমেরাস কার্পাল। কেন? কারণ সবচেয়ে বড় যে বোনের কথা বলা হয়েছে, বইয়ে হয়তো কার্পালের ছবিটা তোমাদের দেওয়া নেই, কিন্তু
বাকিগুলো যেহেতু দেওয়া আছে, এখানে সব লংগেস্ট বোনের কথা বলা হয়েছে। দেখো টিবিয়া, এটা হচ্ছে টিবিয়া, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আলনা, নেক্সট বলেছে আলনা, এটাও লং বোন, দেখতেই পাচ্ছ। এটা হাতের এটাও লং বোন। নেক্সট কি আছে? হিউমেরাস, এই যে হিউমেরাস, এটাও কিন্তু এই যে এটা লং বোনের মধ্যেই পড়ছে, দেখতেই পাচ্ছ হাতের এটা। তাহলে কার্পালটা লং বোনের মধ্যে পড়ে না, তাই কার্পাল হবে বিসদৃশ শব্দ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের শক্তির যোগান দিলে সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে। এ হচ্ছে কোষ বিভাজনের শক্তির যোগান দেয়, আর এ কোষ বিভাজনে সাহায্য করে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কোন রোগে পলিডিপসিয়া দেখা যায়? এটা সহায়িকার কোশ্চেন, সহায়িকা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যা আসবে মোটামুটি সমস্ত প্রশ্নে কিন্তু সহায়িকা থেকে আসবে। সহায়িকার পেজ নাম্বার 53-তে আছে, আর এটা কিন্তু ছায়া প্রকাশনী থেকেই আমি দেখাচ্ছি। মোটামুটি দেখলে দেখা যাচ্ছে সমস্ত স্কুলই কিন্তু ছায়া প্রকাশনীটাকে বেশ ফলো করছে। দেখতেই পাচ্ছ, ডায়াবেটিস ইনসিপিডিস বা বহুমূত্র রোগে পলিডিপসিয়া দেখা যায়। যদি এটা আমি অ্যাটাচ করে দেবো লাস্টে, যেগুলো সহায়িকার কোশ্চেন সেগুলো কিন্তু আমি অ্যাটাচ করে দেবো তোমাদের। নেক্সট আমরা স্টার্ট করবো এবার 2 নম্বরের প্রশ্নগুলোতে। নিচের 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন সবচাইতে কমন প্রশ্ন, এটা কিন্তু আমার সাজেশনের মধ্যেই পড়ছে। এখানে শুধুমাত্র এই স্তম্ভ মেলাওটা আমার সাজেশনের মধ্যে ছিল, বাকিগুলো কিন্তু সাজেশনের মধ্যে ছিল না। 3.1-এ আছে পার্থেনোকার্পি কি? এই পদ্ধতিতে সাহায্যকারী ফাইটো হরমোনের নাম কি? পার্থেনোকার্পি কি? এটা তোমরা জানো, বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। আর এটা এই পদ্ধতিতে সাহায্যকারী ফাইটো হরমোনের নাম কি? অক্সিন। তোমাদের বই থেকে এটা দেখিয়েছি, পেজ নাম্বার 8-এ আছে। ভীষণ কমন একটা কোয়েশ্চেন। অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। একটা আছে গ্যাংলিয়া আর একটা আছে সাইন্যাপস। পেজ নাম্বার 24-এ বইয়ে এটার উত্তর দেওয়া আছে। এছাড়াও সহায়িকাতে আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আগে টেক্সট বই থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাংলিয়া হচ্ছে গ্যাংলিয়া, গ্যাংলিয়ন একই, যেটা এখানেই দেওয়া আছে। দেখো, যেহেতু 2 নম্বরের বই থেকে পড়লেই এনাফ, তো আমি আর সহায়িকা থেকে দেখাচ্ছি না। এবার শব্দ দুটো ব্যাখ্যা করতে বলেছে বলে আমি হুবহু প্রশ্নটা সহায়িকাতে আছে, সেই জন্য দেখিয়ে দেবো। দেখো, সংজ্ঞা দেওয়া আছে যে গ্যাংলিয়ন, দেখতেই পাচ্ছ সংজ্ঞা দেওয়া আছে পেজ নাম্বার 24 সাঁতরা পাবলিকেশনের বইয়ে। আর হচ্ছে এখানে সাইন্যাপসেরও সংজ্ঞা দেওয়া আছে। এটা কিন্তু কমন কোয়েশ্চেন। সাইন্যাপসটা আমি কমনের মধ্যে দিয়েছিলাম, গ্যাংলিয়াটা আমি দিই। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংজ্ঞাবহ আজ্ঞাবহ মিশ্র স্নায়ুর পার্থক্য নির্দেশ করো। এটা কিন্তু সহায়িকাতে একদম হুবহু প্রশ্নটা দেওয়া আছে, পেজ নাম্বার 63-তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মিশ্র স্নায়ুর পার্থক্য, আর যা যা পয়েন্ট আছে তার বেসিসেই কিন্তু পার্থক্য দেওয়াই আছে। এই হচ্ছে পরের পেজের উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। অ্যাসিটাবুলাম কি? এটাও কিন্তু তোমরা সহায়িকাতেই পাবে। বড় প্রশ্ন যা মোটামুটি দিয়েছে সবকিছু কিন্তু সহায়িকাতে আছে। পেজ নাম্বার 104-এ তোমরা পেয়ে যাবে এটার উত্তর। এই যে অ্যাসিটাবুলাম কি, এর গুরুত্ব। 2 নাম্বার যেহেতু বলেছে, তোমাকে কাকে বলে গুরুত্ব দুটোই লিখতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। ইন্টারফেজের G1 দশার 2টি ঘটনা উল্লেখ করো। এই প্রশ্নটাও হুবহু তোমরা সহায়িকাতে পেয়ে যাবে, পেজ নাম্বার 136-এ। দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি কিন্তু নতুন সহায়িকাটার পেজ নাম্বার বলছি, আর টেক্সট বই পুরোনোটার বলছি। দেখতেই পাচ্ছ প্রশ্নটা, 2টি ঘটনার মাধ্যমিক 2023-এ কিন্তু অলরেডি প্রশ্নটা একবার এসছে, তো ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়বে। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে NOR বলতে কি বোঝায়? NOR বলতে কি বোঝায় এটা তোমরা বইতেই পেয়ে যাবে, পেজ নাম্বার 47। দেখিয়ে দিচ্ছি তোমাদের। নিউক্লিওলার অর্গানাইজার, এখান থেকে এইটুকু দেখতেই পাচ্ছ। এর থেকে যেহেতু 2 নাম্বার আছে, তাই জন্য তোমাদের এর কাজটাও কিন্তু একটু লিখতে হবে। শুধুমাত্র কাকে বলে লিখলে কিন্তু হবে না, তাই জন্য তোমাদের কাজটা যেহেতু বইয়ে নেই, সেটা সহায়িকাতে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 120-তে, পেজ নাম্বার 120-তে NOR এর কাজ দেখতে পাচ্ছ লেখা আছে।
তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। স্নায়ুকোষের গঠন চিত্রসহ বর্ণনা করো, বহুবার পরীক্ষা এসছে। আচ্ছা, এখান থেকে কিন্তু কোনোটাই আমার কমনের মধ্যে পড়েনি, খুবই দুঃখিত। নেক্সট পরের 4.1 সবকটাই কমনের মধ্যে পড়েছে। 4.1 স্নায়ুকোষের গঠন চিত্র অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, সকলে জানো। মানব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের বিবরণ দাও, এটাও খুবই কমন কোয়েশ্চেন তোমাদেরকে। এটা বইয়ে তো অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু এখানে 5 নম্বরের মতো করে হুবহু প্রশ্নটা কিন্তু সহায়িকাতে পেজ নাম্বার 71 লেখা আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সহায়িকা থেকেই পড়ে নিও, কারণ টেক্সট বইয়ে অনেক বড় করে লেখা আছে। এই হচ্ছে উত্তর, দেখতেই পাচ্ছ। মানব কেন্দ্রীয় স্নায়ুর বিভিন্ন অংশের বিবরণ দাও। প্রথমে হচ্ছে দুটো অংশ হয়, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। তো মস্তিষ্কের আবার 3টে পার্ট হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। সেগুলো সম্পর্কে তোমাদের একটু লিখতে হবে, তারপরে সুষুম্নাকাণ্ড সম্পর্কে লিখলেই হয়ে যাবে। আর যদি অবশ্যই তোমরা কিন্তু ছবিটাও অ্যাটাচ করে দিতে পারো, ছবি কিন্তু মানে ছবি এঁকে দিতে পারো। ছবি আঁকাটা তোমাদের খুবই জরুরি, ফুল মার্কস পাওয়ার জন্য, 5-এ 5 পাওয়ার জন্য তোমাদের ছবি আঁকতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। এটাও কিন্তু সহায়িকায় হুবহু রয়েছে। ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? একটি শব্দচিত্র সহ উদাহরণের সাহায্যে ফিডব্যাক নিয়ন্ত্রণ বুঝিয়ে দাও। ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে এটা আমি সাজেশনের মধ্যে দিয়েছি, কিন্তু শব্দচিত্র সহটা আমি দিইনি, কারণ এটা অনেকটাই বড়, সে কারণে আমি দিইনি, কিন্তু এই কোশ্চেনটাই চলে এসছে। আর এটা আছে সহায়িকায় পেজ নাম্বার 33-তে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, অনেকটাই বড় করে আছে বলে আমি আর দিইনি। ফিডব্যাক নিয়ন্ত্রণ, এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে এখানে দেওয়া আছে ব্যাখ্যা। এই যে এখান থেকে শুরু হয়েছে ব্যাখ্যা, 5 নম্বরের প্রশ্ন, দেন আবার শব্দছকও আছে। লাস্টে আমি এটা ছবি তুলে অ্যাটাচ করে দেবো তোমাদের ভিডিওতে শেষে, যেগুলো সহায়িকাতে আছে তোমাদের অ্যাটাচ করে দেবো। নেক্সট পরবর্তী প্রশ্ন কমন, ভীষণ কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নিম্নলিখিত হরমোন ক্ষরণজনিত অস্বাভাবিকতা এবং ত্রুটিগুলির কারণ ও উপসর্গ। এটা তোমরা হুবহু বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 19। একদম একটা পুরো গোটা ছকটাই কিন্তু তুলে দিয়ে দিচ্ছে, এই যেটা দেখতেই পাচ্ছ, এই পুরো গোটা ছকটাই কিন্তু দিয়ে দিচ্ছি, কারণও দিয়েছে, উপসর্গও দিয়েছে, সবই লিখতে হবে তোমাদের এই 5 পাওয়ার জন্য। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। ক্রসিং ওভার পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং গুরুত্ব লেখো। পদ্ধতি তো তোমরা বইতেই পেয়ে যাবে, কিন্তু গুরুত্বটা কিন্তু তোমরা বইতে পাবে না। তো দুটোরই একসাথে যদি উত্তর জানতে চাও, তাহলে পেজ নাম্বার 148-এ আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের ছায়া প্রকাশনী। একদম হুবহু কোয়েশ্চেনটাই সহায়িকাতে দেওয়া আছে। এই যে পদ্ধতি ব্যাখ্যা করো এবং গুরুত্ব, অবশ্যই ছবি কিন্তু ম্যান্ডেটরি, আর গুরুত্ব এই যে। এছাড়াও তোমরা যদি এখানে 2টো পয়েন্ট আছে গুরুত্বের, এছাড়াও তোমরা যদি বেশি পয়েন্ট চাও, তাহলে কিন্তু তোমরা সাতরা পাবলিকেশনের একটা বই আছে, সহায়িকা বই। সাতরা পাবলিকেশনের যে সহায়িকা বইটা আছে, এই যেটা, সেটা থেকে কিন্তু তোমাদের পেজ নাম্বার 208-এ এটা কিন্তু উত্তর দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে গুরুত্বটা অনেকটাই বড় করে। এই যে ক্রসিং ওভারের গুরুত্ব, এটাও তোমাদের আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর শেষে। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, মেটাফেজ দশা কাকে বলে? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মেটাফেজ দশার বর্ণনা করো। এটা তোমরা টেক্সট বইও পেয়ে যাবে, সহায়িকাতেও পেয়ে যাবে। টেক্সট বই থেকে তোমরা কাকে বলে এটা পাবে না, কিন্তু বাকিটা পেয়ে যাবে। তো আমি সহায়িকা থেকে এটা তোমাদের বলে দিচ্ছি, পেজ নাম্বার 145-এ কিন্তু এই প্রশ্নটার উত্তর হুবহুই আছে। 148-এ ক্রসিং ওভার ছিল, আর 145-এ বাকিটা আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে মেটাফেজ দশা কাকে বলে? উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনে মেটাফেজ দশার বর্ণনা কাকে বলে, আর বৈশিষ্ট্য প্রাণী কোষের ক্ষেত্রে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেওয়া আছে। আর ছবিও কিন্তু তোমাদের আঁকতে হবে, ছবি আঁকলে তবেই কিন্তু তোমরা 5-এ 5 পাবে। এই ছিল আজকের ভিডিও, বাকিটা তোমাদের আমি অ্যাটাচ করে দিচ্ছি, যে উত্তরগুলো সহায়িকাতে ছিল সেগুলো অ্যাটাচ করে দিচ্ছি। এছাড়া তোমরা যারা চাইছো অন্যান্য তোমাদের নিজেদের স্কুলের এবং অন্যান্য স্কুলের কোশ্চেন সলভ করতে, তোমরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে টেলিগ্রামে তোমাদের স্কুলের বা অন্য স্কুলের কোশ্চেন আমাকে পাঠাতে পারো, সেটা কিন্তু সলভ করে আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তার জন্য তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এস পূজা কেমিস্ট্রি, সেখানে সার্চ করে তোমাদের জাস্ট ছবিটা পাঠাতে হবে। কোশ্চেনের ছবিটা তুলবে, একটু স্পষ্টভাবে তুলবে যেন আমি দেখতে পাই, তাহলে আমি ভিডিও করতে সুবিধা হবে। তোমরা অবশ্যই কিন্তু পাঠাতে পারো। আর যখন সার্চ করবে কোনো গ্যাপ দেবে না, এস পূজা কেমিস্ট্রি একসাথে লিখবে, তোমরা পেয়ে যাবে। কারণ আমার ইউটিউবে যে প্রোফাইল পিকচার করা আছে, সেটা কিন্তু আমার টেলিগ্রামেও কিন্তু সেম প্রোফাইল পিকচার করা আছে। যে প্রশ্নগুলোর উত্তর বইতে ছিল না, সেগুলো সহায়িকা থেকে তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি। যাদের কাছে সহায়িকা আছে অবশ্যই সেখান থেকে পড়ে নিও, আর যাদের কাছে সহায়িকা নেই তাদের জন্য কিন্তু এই ছবিগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি,
তোমরা দেখে নিও, তোমাদের প্রয়োজন মতো লিখে নিও বা স্ক্রিনশট করে লিখে নিতে পারো, সেটা তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2023 কিন্তু অলরেডি চলে এসছে। আর কোয়েশ্চেন রিপিট হওয়ারও চান্স আছে, আর 23 সালের কোয়েশ্চেন তো অবভিয়াসলি রিপিট হওয়ার চান্স আছে। তো যারা বই, যাদের কাছে আর কি বই নেই, তো অবশ্যই কিন্তু তোমরা এগুলো এখান থেকে পড়ে নিও। আর যেগুলো দেখতেই পাচ্ছ পাশে 23 সাল লেখা আছে বা 22 সাল বা 19 সাল লেখা আছে, সেগুলো তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। আর এখানে দেখতেই পাচ্ছ বড় প্রশ্ন বেশিরভাগই সহায়িকা থেকে কোয়েশ্চেন করেছিল স্কুলে, এবং এছাড়াও যে শর্ট প্রশ্নগুলো ছিল তার মধ্যে কিন্তু অনেক প্রশ্নই বইয়ের বাইরে ছিল। বুঝতেই পারছো তাহলে কতটা পড়তে হবে। জীবনবিজ্ঞান কিন্তু এখন প্রচুর পড়তে হবে তোমাদেরকে, কারণ প্রশ্ন কিন্তু কমন প্রশ্নের থেকে আনকমন প্রশ্নের সংখ্যাই কিন্তু এখন বেশি বেড়ে গেছে। তো তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে। আর যারা ভাবছো কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, অবশ্যই কিন্তু আমায় ছবি তুলে পাঠাতে পারো, আমি কিন্তু সলভ করে কোন বইয়ের কোন পেজে আছে সবটা কিন্তু ডিটেলসে তোমাদের বলবো, এবং সেটার একটা ভিডিও কিন্তু আপলোড করব। তো তোমরা যারা নিজেদের স্কুলের কোয়েশ্চেন সলভ করতে পারছো না সম্পূর্ণভাবে, অবশ্যই কিন্তু আমাকে কোয়েশ্চেনগুলো তোমরা টেলিগ্রামে পাঠাতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলে। তো সেখান থেকে কিন্তু আমি কোয়েশ্চেনগুলো নিয়ে সেগুলো তোমাদের সলভ করে অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু 2023 সালে অলরেডি চলে এসেছে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এখানে একটা কথা বলার আছে, দেখো এনওআর কি বলতে কি বোঝাও, এই প্রশ্নটা ছিল। তো বলতে কি বোঝো এটা বইয়ের কত নম্বর পেজে আছে সেটা তো বলেই দিয়েছি, কাকে বলে এটা, কিন্তু যেহেতু 2 নম্বর আছে শুধু কাকে বলে লিখলে হবে না, তাই গুরুত্বটাও এখানে আমি অ্যাটাচ করে দিলাম। এটা কিন্তু তোমরা বইতেও পাবে, কিন্তু বইয়ে অনেক বড় করে লেখা আছে, তাই জন্য আমি সহায়িকা থেকে তুললাম। তোমরা যদি কেউ ভাবো বই থেকে পড়বে, সেটাও কিন্তু তোমরা পড়তে পারো। বইয়ের কিন্তু বলে দিচ্ছি, আমি ভিডিওতেও বলেছি, আবারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 25-এ আছে, এবং বইয়ে অনেকটাই বড় করে আছে, সেই কারণে আমি সহায়িকা থেকে তোমাদের ছবি তুলে দিলাম। আর সহায়িকার কিন্তু এটা পেজ নাম্বার 71-এ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে বেশ সুন্দর করে গুছিয়ে লেখা আছে, সেই কারণেই সহায়িকা থেকে তোমাদের ছবি তুলে আমি দিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন চ্যানেল খুলেছি, তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করবে অনেক ভিডিও বানাতে। তো অবশ্যই তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি হেল্প পাও, অবশ্যই কিন্তু নিজেদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2022 সালে অলরেডি চলে এসছে। আর সহায়িকার এটা পেজ নাম্বার 33-তে আছে, তো সেখান থেকে আমি ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি কমন আমার সাজেশনের মধ্যেই ছিল, তো সাজেশন থেকেই এসছে। তোমরা হয় লিখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়েও পরে লিখে নিতে পারো। দেখতেই পাচ্ছ শব্দ ছকটা। ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ, ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ সব কিন্তু লিস্টের মধ্যেই দেওয়া আছে। নেক্সট হচ্ছে ক্রসিং ওভার পদ্ধতিটা কিন্তু বইয়েই দেওয়া আছে পেজ নাম্বার 57-এ। আর তবু আমি সহায়িকাতেও যেহেতু পুরো কোয়েশ্চেনটাই হুবহু দেওয়া আছে, তাই জন্য সহায়িকা থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছবি কিন্তু ম্যান্ডেটরি, ছবি তোমাদের আঁকতেই হবে। ছবি জীবনবিজ্ঞানে যত তোমরা ছবি আঁকবে, তত তোমাদের নাম্বার পাওয়ার কিন্তু চান্স বেড়ে যাবে। তোমরা 5-এ 5 পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত ছবি কিন্তু আঁকতে হবে। আর এই হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব, এটা কিন্তু আমি ছায়া প্রকাশনী সহায়িকাটা থেকে তোমাদেরকে ছবি তুলে দিয়েছি। এছাড়াও তোমাদের এর সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি সাতটা পাবলিকেশনের সহায়িকাতে অনেকগুলো ক্রসিং ওভারের গুরুত্ব আছে, তোমরা বেছে নিয়েও পড়তে পারো, সেই কারণে এটাও কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, মেটাফেজ দশা কাকে বলে, এটা কিন্তু বইতে তোমরা পাবে না, তাই মেটাফেজ দশা কাকে বলে এখানে দিয়ে দিলাম। আর মেটাফেজ দশার যে বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে, এটা কিন্তু বইয়ে তোমরা পেজ নাম্বার 53-তে পেয়ে যাবে। এছাড়াও আমি সহায়িকাতে আছে, সহায়িকা থেকেও তোমাদের ছবি তুলে অ্যাটাচ করে দিলাম। আর ছবি কিন্তু ম্যান্ডেটরি, ছবি তোমাদের আঁকতেই হবে। এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।